আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ নানান মহলে চলছে আলোচনা। তবে সম্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া শেষ হওয়ার কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের যে আস্থা তা প্রশ্নাতীত রাখার চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনই জাতির জন্য মঙ্গলজনক বলে মনে করেন তারেক রহমান। অন্যদিকে রাষ্ট্র সংস্কারে সরকারের প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বললেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুইটি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলাম, একটি সংস্কারের রোডম্যাপ এবং অন্যটি নির্বাচনের রোডম্যাপ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রশ্নাতীত আস্থার চ্যালেঞ্জ, পারবে কি সরকার? আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির, রয়েছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কালাম, এবং রয়েছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। আপনাদের তিনজনকে এই স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনি চাইলে আমাদের সঙ্গে স্টুডিওতে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল আপনাকে দিয়ে। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা না দেয়া হলেও বা এই বক্তব্য না দেয়া হলেও আসলে এই সরকার শুরুই করেছে একটা আস্থার চ্যালেঞ্জ নিয়ে। বিগত 17 বছরের শাসন, ফ্যাসিবাদী সরকারের পতন, শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, সব কিছুর পরে যে জন আকাঙ্ক্ষার একটা সরকার গঠিত হয়েছে, এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি বাস্তবতায় শুরুর ডে 1 থেকে তাকে একটা চ্যালেঞ্জ নিতে হয়েছে। তো দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, 8 অগস্ট থেকে আজকে 29 সেপ্টেম্বর, এই সময়কালে এই আস্থার চ্যালেঞ্জে কতখানি আসলে ওনারা দৃশ্যমান, কি বলবো আমি এটাকে, দৃশ্যমানতা দেখাতে পেরেছেন? এবং আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে নির্বাচনের টাইমলাইন, আমরা প্রথমে শুনেছিলাম সেনাপ্রধানের কাছ থেকে 18 মাসের মধ্যে, কিন্তু প্রেস সেক্রেটারির বক্তব্য যেটি হচ্ছে সমস্ত সংস্কার শেষ করে 18 মাস, তার মানে সংস্কার প্লাস 18 মাস। একটু যদি বলেন। না, দুইজন পলিটিশিয়ান থাকতে আমাকে কেন প্রথমে? না, ওনাদের অনুমতি নিয়ে আপনাকে দিয়ে শুরু করা হয়েছে। না, আপনি যে বললেন যে আস্থার জায়গাটা, এটা ঠিক আছে কিনা সেটাই বলি। সংস্কার পরে হবে, এটা হচ্ছে আস্থার জায়গাটা কীরকম। যেমন আমি আজকে একটা পোস্টার দেখলাম, বিশ্ব শিক্ষক অমর্যাদা দিবস। ঠিক আছে, আমরা এতকাল শুনে আসছি শিক্ষক মর্যাদা দিবস, এখন হলো বিশ্ব অমর্যাদা দিবস। কারণটা কি? কারণটা হচ্ছে এখনো জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, যে কারণে তো এটা হলো। দেখেন, মামুনুল হক বলতেছে যে নারীদের মানে শাড়ির এমনভাবে যদি পরে কিছু জায়গা দেখা যায় তাহলে সেখানে আলকাতরা মেরে দাও। ঠিক আছে, আচ্ছা, কোথাও কোথাও হিজাব এবং বোরখা বাধ্যতামূলক করা হয়েছে। আমি কালকে তুরিন আফরোজের সঙ্গে কথা বলছি, উনি চিফ প্রসিকিউটর ছিলেন। উনি বলে, দেখেন, আমাকে এরকম হেনস্থা করা হলো, আমাকে এই করা হলো, কোনো মিডিয়া কোনো কথা বললো না, কেউ জানলো না যে আমাকে কি করা হয়েছে। বনানীতে পূজা হবে, সেইটা আপনার বলতেছে ওখানে পূজা করা যাবে না, পরে ফাইনালি আর্মি হ্যাড টু টেক ওভার। সব কিছুতে চলছে আপনার এই যে কমিটি বাণিজ্য চলতেছে, বদলি বাণিজ্য চলতেছে, এবং কি বলে যে মিডিয়াতে আমরা কোনো কিছু দেখতেছি না। হ্যাঁ, মিডিয়াও দেখা যাচ্ছে যে ওই গত রেজিমে মিডিয়া যেরকম মানে সরকার তোষণ করছে, এখনও তাই করতেছে। তো এরকম, আচ্ছা, একজন শিল্পী রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন বলে শি ইজ থ্রেটেন্ড, যে বলা হচ্ছে যে মানে তোমাকে মেরে ফেলা হবে, এবং সে ভিডিওতে এসে কাঁদতেছে। তো এই যে একটা অবস্থা, আপনি যে রেফারেন্সগুলো দিলেন, এই সমস্যাগুলোতে সরকার পড়ছে কেন? আচ্ছা, পড়ছে কেন আমি বলি। পড়ছে কেন, সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয় কারণে এটা করা যাচ্ছে না। আরে পুলিশ নিষ্ক্রিয় তো কি হয়েছে? আচ্ছা, আমরা কিন্তু প্রশ্ন তুলতে পারি, এটা কি নিষ্ক্রিয়তা না এটা পৃষ্ঠপোষকতা, আমরা প্রশ্ন করতে পারি। হ্যাঁ, আমি তো মনে করি যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এইসব শক্তিকে। পুলিশ নিষ্ক্রিয়, বিকল্প বের করেন। পৃথিবীতে একমাত্র রক্ত ছাড়া সব কিছুর বিকল্প আছে।
আপনি কেন বিকল্প বের করতেছেন না? আপনি কেন আর্মিকে অ্যাক্টিভেট করতেছেন না? তাহলে কি এইভাবে পুলিশ যতদিন পর্যন্ত তার মোরাল ফিরে না পাবে ততদিন পর্যন্ত কি এটা চলতেই থাকবে, এই ললেসনেস? এটা কি লজিক্যাল হইতে পারে? আচ্ছা দেখেন ঘটনাটা কি ঘটছে, এটা আমি একটু বলি। আপনি ইউ আর এ ভেরি গুড অ্যাঙ্কর, হ্যাঁ, আপনি বুঝবেন জিনিসটা। সাইমন বলিভার, হ্যাঁ, যিনি আপনার 5টা দেশকে মুক্ত করছে স্প্যানিশ সাম্রাজ্য, তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন। বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা আমরা দেখছি 71-এ মুক্তিযুদ্ধের পরে ওই মুক্তিযোদ্ধাদের খেয়ে ফেলছে, মানে আমাদের মুক্তি। সেটা কিন্তু আমাদের আইন উপদেষ্টা শুরু থেকে বলেছেন যে পশুকে নিধন করে আমরা যেন পশু না হই। হ্যাঁ, সেই এই কথাটা কিন্তু বলেছেন উনি। ধরেন 91-ও আমরা দেখছি, সরি 71-এ, 91-ও দেখছি এরশাদ পতনের পরে ছাত্র সংগ্রাম পরিষদ কি করছে না করছে। তারপরে এখন ধরেন যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানকারীদের খেয়ে ফেললো। এবং দেখেন সব জায়গায় কিন্তু এবং তারা দে হ্যাভ লস্ট অল দ্যাট ট্রাস্ট ফ্রম দি পিপল। তারা সমস্ত জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি দেখেন এই যে সার্জিস আলমকে দেখেন এখন, আর যে হাসনাত আব্দুল্লাহকে দেখেন, দে আর আইসোলেটেড ফ্রম দি সোসাইটি। তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং যেখানে যাচ্ছে সব প্রোটেস্টের সম্মুখীন হচ্ছে তারা। এইটা 1 মাস, আমি তো ভাবছিলাম যে ইট উইল টেক অ্যাটলিস্ট 6 months or 1 year ইফ নট মোর। এত দ্রুত তারা এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এইটা তো আমি ভাবতেও পারিনি আর কি। তো ফলে এই যে, আচ্ছা আপনি যে সংস্কারের কথা বলতেছেন, দেখেন আমাদেরকে ডিসাইড করতে হবে উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, সংস্কার না রাজনৈতিক ঐক্য, পলিটিক্যাল কনসেনসাস বড় না সংস্কার বড়? ধরেন আপনি সংস্কার করলেন, আপনি সংবিধান পুনর্লিখন করলেন, ঠিক আছে, কেন 75-এ যখন আর্মি টেক ওভার হয়েছে তখন কি ছিল না, সংবিধান ছিল না? 82-তে যখন এরশাদ টেক ওভার করলো তখন সংবিধান ছিল না? 1/11 সময় সংবিধান ছিল না? কি সংবিধান কি এটা প্রোটেক্ট করতে পারছে কি প্রোটেক্ট করতে পারে নাই? এই সংবিধান কোনো কিছু প্রোটেক্ট করতে পারে না যদি পলিটিক্যাল কনসেনসাস না থাকে। তাহলে আপনাকে প্রথমে রাজনৈতিক ঐক্যটা ঠিক করতে হবে, মতৈক্যটা, যে হ্যাঁ আমরা তাহলে তার মানে কি আমরা আপনার কাছ থেকে প্রথম রাউন্ডে এভাবে ধরে নিতে পারি আপনার কনক্লুশনটা যে 8 আগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আস্থার যে চ্যালেঞ্জ নিয়ে সরকার জার্নি শুরু করেছে সেখানে অনেকগুলো আমি আজকে পোস্ট দিছি যে জনপ্রিয়তার পারদ নিম্নগামী কয়েকটা দাগে। প্রথম দাগ হচ্ছে জাতীয় সঙ্গীতের যখন বিতর্ক উঠলো, সেটা তো ধর্ম উপদেষ্টা বলেছেন যে এই সরকার সেই রকম। আমি বলছি তো এটা তো মানে এই সরকারের আমলই তো হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার এই যে তোফাজ্জল, তাকে যে মেরে ফেললো, এই যে সাধারণ মানুষের যে তার প্রতি অনুভূতি, জনপ্রিয়তা কমে গেল। এবং থার্ড হচ্ছে আপনার এই যে আমাদের প্রধান উপদেষ্টা যে বললো যে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড, হ্যাঁ, এবং হচ্ছে এটার মাস্টারমাইন্ড হচ্ছে এই যে পরপর তিনটা ঘটনায় কিন্তু আপনার মেজর মোটা দাগে আর কি, ছোটখাটো তো মানে অসংখ্য হয়েছে, নিউমারাস থিংস হ্যাপেন। এই তিনটার মোটা দাগে গভর্নমেন্টের পপুলারিটি অনেক কমিয়ে ফেলেছে। এবং এইটা রিগেন কিভাবে করবে আমি জানি না। আমি মানে আমাদের কেয়ারটেকার কেন এত নির্বিকার, কেন এত নিষ্ক্রিয়, আমার এইটা কিন্তু আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। কেন, কি কারণে উনি অ্যাক্ট করছেন না? কেন উনি যমুনাতে বসে থাকেন, এদিকে সারা দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো, এবং দেখেন উনি আবু সাইদের ব্যাপারে কত কিছু করলেন, তার রংপুরের বাড়া গেলেন, অমুক করলেন, অথচ তোফাজ্জলের ব্যাপারে তার কোনো মন্তব্য নাই। আপনি ভাবতে পারেন একটা মানে আলাভোলা ছেলে, একটা মানে মানসিকভাবে বিকারগ্রস্ত ছেলে, এইভাবে তাকে হত্যা করা হলো, অথচ কেয়ারটেকার চিফের কোনো মানে আমি আবারও আপনার কাছে আসবো। আমার সময় একটু সীমিত রাখতে হচ্ছে, পরে আবার নিশ্চয়ই আমরা সেকেন্ড রাউন্ড আপনার কাছ থেকে শুনবো। যেতে চাই বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন আপনার কাছে। যেমন প্রশ্ন আমি কামাল ভাইয়ের কাছেও রেখেছিলাম যে আসলে আমরা আসলে মূল্যায়ন বা রিপোর্ট কার্ড দিয়ে বসিনি, বাট স্টিল এই কথাগুলো বারবার আসছে যে যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়ে সরকার যাত্রা শুরু করলো এবং বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বারবার নির্বাচনের রোড ম্যাপ চাইছে, এটা কি এরকম যে আসলে এত কাজ এত সময়কালের মধ্যে করা সম্ভব না, যে কারণে একটা স্বস্তিদায়ক নির্বাচন দিয়ে, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আসলে যে সংস্কারগুলো আছে সেগুলো পরবর্তী সরকারের হাতে দেওয়ার জন্য দায়িত্ব, মানে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেরকম কিনা, এবং যে কারণে এই প্রশ্নটাও আসছে কিনা যে জনগণের সরাসরি ম্যান্ডেট না থাকার কারণে তারা অনেক জায়গায় যে চ্যালেঞ্জগুলোর কথা ওনারা বলেছেন সেগুলো হচ্ছে কিনা একটু। এই যে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের নেতৃত্বে ছাত্র জনতা থাকলেও আকাঙ্ক্ষা তো জনগণের। ডেফিনেটলি।
ফলে জনগণের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে তো আর কিছু হয়নি নিশ্চয়ই। এবং জনগণের যে বিপুল অংশগ্রহণ ছিল সেটা দেখুন, যদি আমরা ধরি যে 850 মৃত্যুর তালিকা, তাহলে কিংবা যদি ধরি 1500 মৃত্যুর তালিকা, তাহলেও দেখব ছাত্রদের চাইতে জীবনেরও বেশি সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। সাধারণ মানুষ কেন জীবন দিতে গেল? এখানে কয়েকটা মোটা দাগে 3টা ঘটনা যদি বলি। সাইদের মৃত্যু যেমন সাহসী করে তুলেছে, মুগ্ধর মৃত্যু কিন্তু মানুষের মধ্যে একটা আবেদন তৈরি করেছে যে আসলে নামতে হবে, সবাইকে নামতে হবে, পানি নিয়ে হলেও নামতে হবে। আর রিয়া গোপের মৃত্যু মানুষের মধ্যে বেদনা তৈরি করেছে যে এত কিছু পরেও একটা ফ্যাসিস্ট সরকার থাকতে পারে ক্ষমতায়। ফলে মানুষ তখন দলে দলে নেমেছে। এখন ফ্যাসিস্ট সরকারের ভিত্তিগুলো কি? আইনগত ভিত্তি কি, তার প্রশাসনিক ভিত্তি কি, তার রাজনৈতিক সংস্কৃতিটা কি ছিল? কেন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, বায়তুল মোকাররমের খতিবকেও পালাতে হলো? তার মানে দুর্নীতির এমন একটা মানে চেইন তৈরি হয়েছিল, ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার। তারা একই সমতলে দাঁড়িয়ে গেলেন, ক্ষমতা অনুযায়ী দুর্নীতি করলেন এবং জনগণের রোষের মধ্যে তারা পড়লেন। যে পুলিশ বাহিনী, আমাদের পুলিশ বাহিনী প্রতিষ্ঠা হয়েছে 1861 সালে। এরপরে এত ব্যাপক পুলিশ বিরোধী বিক্ষোভ মানুষ বোধহয় আর দেখেনি এই ভূখণ্ডে। প্রায় 450-র উপরে থানা আক্রান্ত হয়েছে, বেশ কিছু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন? পুলিশ তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, জনগণের সেবক হওয়ার কথা ছিল। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু পুলিশ থাকবে। আচ্ছা, আমাদের সচিবালয়ের যে সচিবরা, যারা সাচিবিক দায়িত্ব পালন করেন, তারা কিভাবে রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে গিয়েছিলেন? জেলা প্রশাসকরা মনে হলো যে দলীয় সভাপতির জায়গায় চলে আসছিলেন, দলীয় জনসভার মতো ভাষণ দিচ্ছেন। এই সব কিছুর একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম। তার সঙ্গে দুর্নীতি ছিল, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ছিল, রাজনৈতিক নিপীড়ন ছিল এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে মানুষের মতামত দেওয়ার যে একটা জায়গা, নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে মানুষের কোনো আস্থা ছিল না। ফলে সব পথ শেষ পর্যন্ত মিলে যাচ্ছিল জবাবদিহিতা, আর জবাবদিহিতা চাইবার একটা জায়গা ছিল সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। ফলে এই সরকার সব কিছু করে ফেলবে এইরকম প্রত্যাশা যেন তারা না করেন এবং জনগণও যেন সেই আশা এবং সেই দায়িত্ব তাদেরকে না দেন। ফলে একটা যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং তার জন্য যা যা করা দরকার সেটুকু করে যাতে একটা জনপ্রতিনিধিরা ক্ষমতা প্রদান করতে পারে। একটা প্রশ্ন, একদম কুইক র্যাপিড ফায়ার প্রশ্ন, মানে সংস্কার প্লাস 18 মাস, এই টাইমলাইনটা আপনার কাছে যৌক্তিক? এটা কে দিল, কেন দিল, বা কি উদ্দেশ্যে দিল এটা বলুন তো? এটা মানে আমরা কি বাত একটা কথা বললেই হবে? না, এটা তো কামাল ভাইয়ের একটা প্রশ্নের সঙ্গে প্রধানও বলেছেন, হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন। সেনাপ্রধানের মুখ থেকে কেন এটা আমাদের শুনতে হবে? তিনি তো রাষ্ট্রকে সহযোগিতা করবেন, তাই না? যে সরকার থাকবেন তাকে সহযোগিতা করবেন, এটা ঠিক আছে। আর আমাদের তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের তার কি কাজ, তিনি কি করতে চান, সেটা তিনি একটু পরিষ্কার একটা রোড ম্যাপ তিনি হাজির করবেন যে আমি এই কাজগুলো করতে চাই। একটু ইন্টারেক্ট করবো, এখানে মধ্যে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, সাইকোলজিক্যাল। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন শুনলেন যে সেনাপ্রধান 18 মাস বলে দিছে, এটা তো আর মানা যায় না, মানে তার ইয়ে হলো, এটা তো মানা যায় না, আমরা তো আর বেশি দিন থাকবো। তখন এটা কি করা যায়? তখন উনি একটা বানাইলেন কি, সংস্কার প্লাস 18 এটা কিন্তু এটা ম্যানুফ্যাকচার। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এই প্রশ্নটি নিয়েই আমি একটু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির আপনার কাছে আসতে চাই। প্রথমে সংস্কার প্লাস 18 মান্থ, এই টাইম লাইনটা আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন, তিনি তারেক রহমান, তিনি বলেছেন যে আস্থার একটা চ্যালেঞ্জ এই সরকারকে নিতে হবে এবং জন আকাঙ্ক্ষা নিয়ে যেহেতু এই সরকার গঠিত হয়েছে এবং সেই আস্থার চ্যালেঞ্জ নিয়ে এই সরকার সম্পূর্ণ সমর্থন পাবে বিএনপির, একটু যদি বলেন। প্রথমে টাইম লাইন, তারপরে। ধন্যবাদ আপনাকে, আমার অগ্রজ, অত্যন্ত বিজ্ঞ দুজন আলোচক, আমি শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করছি। আসলে আপনি আজকে যেটা বলছেন প্রশ্নাতীত আস্থার চ্যালেঞ্জ, আসলে আমাদের মনে হয় আগে ডিফাইন করা উচিত, এই সরকারের করা উচিত ছিল যে চ্যালেঞ্জটা কোথায়। আমরা সেই চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জের মধ্যে আছি না চ্যালেঞ্জ থেকে সরে গেলাম। তা আমার মনে হয় যে আমরা সেই চ্যালেঞ্জ থেকে প্রথম দিনে এই সরকার সরে গিয়েছে। যদিও একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলনে যে পরিবর্তনটা, যে ফ্যাসিজমের পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন যখন হবে না, তখনই সেটা আস্থার চ্যালেঞ্জ হবে। আমি মনে করি আস্থার চ্যালেঞ্জটা শুরু হলো এখান থেকে, যেই প্রশাসন, যেই পুলিশ,
যেই নির্বাচন কমিশন, বিভিন্ন সংস্থা যারা সরকারের সাথে সম্পূর্ণ একভূত হয়ে, এই বিচার বিভাগের বিভিন্ন বিচারকরা যারা এই ফ্যাসিজমকে সমর্থন করে, এই দুঃশাসনকে সমর্থন দীর্ঘায়িত করার পেছনে ছিল, তাদের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল, তাদেরকে পরিবর্তন করে মানুষের যে আস্থার জায়গায় শুরু করার কথা ছিল, পরিবর্তন খুবই অল্প হয়েছে। যেটুকু হয়েছে সেই পরিবর্তন এই 2 মাসে আমি বলবো খুবই অল্প। কিন্তু 2 মাস অনেক সময়। এই সময়টাতে যে পরিবর্তন হওয়ার মাধ্যমে চ্যালেঞ্জটা মোকাবেলা করার কথা ছিল, সেখানে এই সরকার আমার মনে হয় এখনো যেতে পারে নাই। আর যে আস্থার চ্যালেঞ্জটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, তিনি প্রতিদিনই বলছেন যে জন আস্থা, যে গণ আন্দোলনের পর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা সমর্থন করি, সমর্থন অব্যাহত থাকবে। কিন্তু এই যে সমর্থন আমাদের অব্যাহত থাকবে, এই জাতির যে প্রত্যাশা আমাদের দলের প্রতি আছে, আমরা দীর্ঘ 15 বছর যে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, সেই যে মানুষের চাহিদা, সেই চাহিদার যে মানুষের রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি যে মানুষের যে আস্থা, যে চাহিদা, সেটাও আমাদের দেখতে হবে যে কতটা সময় এই সরকারকে একটা দল হিসেবে আমরা দিতে পারি। আমি মনে করি যে সংস্কার যতটুকু এই সরকার মনে করে যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করে একটি রাজনৈতিক এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, আমি মনে করি সেই সময় সীমারেখার মধ্যেই বলেছেন যে, এবং আমি মনে করি এটা যৌক্তিক মনে হয় কি এটা আমি এই ধরনের কোনো টাইমলাইনকে যৌক্তিক মনে করি না। সেটা সেনাপ্রধান বলুক বা সরকার প্রধান বলুক, আমি যৌক্তিক সেটাকেই মনে করি যে যেই সময়টা যৌক্তিক এরকম কি না যে 18-র বেশি হলেও সমস্যা নেই, কিন্তু এটা আসলে ভ্যালিড হইতে হবে। আমাদের ওই জায়গায় আমি আসতেছিলাম, আমি সেইটুকুকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ এবং এই যে আমাদের বিজ্ঞ আলোচক দুজন ওনারা যেটা বলছেন, সেই সময়টুকুকে আমরা যৌক্তিক মনে করব, যেই সময়টুকু একটি জন আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন করার জন্য, একটি জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে একটি রাষ্ট্র ক্ষমতা অর্পণ করা, ওই সময়টুকু যেটুকু, সেটা আমি যৌক্তিক সময় মনে করি। আর সেই যৌক্তিক সময়টা এমন হতে পারে না অনির্দিষ্টকাল যৌক্তিক। যৌক্তিক সময়টা অবশ্যই সরকারের পক্ষ থেকে এই জাতিকে জানাতে হবে যে হ্যাঁ, দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, এই ক্ষেত্রে আমাদের সংস্কারের জন্য আমাদের এই যৌক্তিক সময়টুকু দরকার, সেই রূপরেখা জানানো। আমি মনে করি সময় অনেক চলে গিয়েছে এবং খুব দ্রুতই সেটা জানানো উচিত। কারণ আনলিমিটেড কোনো কিছুই কোনো সরকার সেটা মানুষ মানবে বলে আমরা মনে করি না। তবে আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছি, সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন যৌক্তিক, আমরা সহযোগিতা এই সরকারের প্রতি অব্যাহত থাকবে। জি, আরেকটি প্রশ্ন আমি একটু তাড়াতাড়ি করতে চাই যে আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল ভাই যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জাতীয় সঙ্গীদের বিতর্ক, এই যে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে, এই জায়গাগুলো আসলে কেন হচ্ছে? মানে এটা কি রাজনৈতিক সরকার থাকলে একভাবে ডিল করে, আর যেহেতু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এটা আরেকভাবে ডিল করছে, এটা কি কারণ মনে করে? দেখুন, একটি সরকারে যদি আমি যদি প্রশ্নটা এইভাবে করি, আরেকটু বলি, প্রশ্নটা এরকম ধরেন 3 মাস পর একটা নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে একটা দল ক্ষমতায় এসে সরকার গঠন করলো, তাহলে কি এই সিচুয়েশনসগুলো বন্ধ হবে কিনা? এখানে আপনার আমাদের অতীত অভিজ্ঞতা যা বলে সেটা হচ্ছে যে একটি সরকার যদি রাজনৈতিক সম্পৃক্ততা না থাকে এবং প্রশাসনিক যদি এই ধরনের নিষ্ক্রিয়তা থাকে, তখন বিভিন্ন শ্রেণী, বিভিন্ন উগ্রবাদী শ্রেণী, বিভিন্ন সুবিধাবাদী শ্রেণী তারা মাথাচাড়া দিয়ে ওঠে। যেহেতু এই সরকারের সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সংস্রব নাই, রাজনৈতিক দলের অংশগ্রহণ নাই, যেই কারণে কিছু ব্যক্তি মনে করছেন যে এটা রাজনীতির যে এই ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবটাকে কেউ কেউ ব্যক্তিগতভাবে একটু পর্দার আড়ালে রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, এবং ওই ব্যবহারের দিক থেকে আমার মনে হয় যে তাদের কারণেই, রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার কারণে এই শ্রেণীর উদ্ভব বাংলাদেশে হচ্ছে। কিন্তু আমরা বরাবরই বলেছি যে এই যে ভাই যেটা বলছে যে এই যে দুর্গাপূজা, এই যে মহিলাদের এটা করতে হবে, এই তোফাজ্জলটা আমরা সবসময় প্রতিবাদ করেছি, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এগুলো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। যত দ্রুত সম্ভব এই দেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা সরকারের মধ্যে তৈরি হবে, তত তাড়াতাড়ি এই ধরনের সমস্যার সমাধান। একটু বলেন। আমি বিএনপি নেতা খুশি হয়ে যাবেন, কিন্তু আপনাকে খুশি করার জন্য না, এটা আমার তাগিদ থেকে বলছি। সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে শেখ হাসিনা যতটা না বেদনার দংশনে দংশিত হয়েছে, একই রকম বেদনা কিন্তু ছিল তারেক রহমানের, মানে অন্যভাবে। সেটা হচ্ছে এত বড় একটা বিজয়, 15 বছর ধরে তারা আন্দোলন করলেন, এত বড়, সেই বিজয় উল্লাসে উনি থাকতে পারলেন না। থাকলো কারা? আনসারউল্লাহ টিমের চিফ,
থাকলো কারা, শিবিরের নাসির, থাকলো কারা মানে সন্ত্রাসী সুইডেন আসলাম, এরা থাকলো, কিন্তু তারেক রহমান থাকতে পারলো না। মানে কেন থাকতে পারলো না? রাষ্ট্রপতির একটা কলমের খোঁচায় তো উনি আসতে পারতেন, এ তো রাষ্ট্রপতির ডেসক্রিপশন আছে। হ্যাঁ, উনি আপনার কি মনে হয় কেন হচ্ছে না? মানে হ্যাঁ, ইউনূস সাহেব তো একটা খুব মানে সত্যি কথা বলে দিচ্ছেন, ইট ওয়াজ এ মিটিকুলাসলি প্ল্যান। এবং এইটা যে -2 থিওরি, এটা তো বোঝাই গেছে আগেই। মানে আমি 6 জানুয়ারি অগাস্টে আমি বুঝে গেছি ইট ইজ এ -3 লাইক 111, যে নো আওয়ামী লীগ, নো বিএনপি, থার্ড ফোর্স উইল মার্চ। এটা তো আমি 6 তারিখে বুঝে গেছি। তারেক রহমান যখন 6 তারিখে আসলো না বা 7 তারিখে আসলো না, তখনই তো বোঝা গেছে যে এটা ঘটনা অন্যরকম। তো এটা এই যে ব্যাপারটা, এইটা তো খুব ভুল করতেছে এই মানে ইন্টারিম গভর্নমেন্ট। এটা নিশ্চিত কিভাবে হলেন? কারণ এটা তো একটা টেরিবল অ্যালিগেশন। এটা এই যে আপনি একটা যেটা -2 এর কথা বলছেন, এটার আপনার কি মানে আপনি যে বক্তব্যটা দিলেন এটার সাবস্টেনশিয়েট করবেন কিভাবে? সাবস্টেনশিয়েট করতেছি, এই প্রথম কথা হচ্ছে তার এটা তো সিম্পটম দিয়ে সাবস্টেনশিয়েট করা যাবে না। ইউ শুড হ্যাভ ইউর প্রপার লজিক্যাল অ্যানালিসিস। না, আপনি মানে সরকার এবং সরকারের অ্যালি যারা, তাদের বক্তব্যগুলি শোনেন না কেন? এক স্বৈরাচারকে মানে কি সরাই আর এক স্বৈরাচারকে আমরা আনতে চাই। আপনিই বললেন যে তারা তো এখন জনবিচ্ছিন্ন। না, বলছে আগে, কয়েকদিন আগে তো এরা বলতেছিল তাই। মানে শুধুমাত্র সমন্বয়ক যে তা না, আরো পলিটিক্যাল পার্টি, দু একটা পলিটিক্যাল পার্টিও তো বলতেছিল, ইসলামিক দল তো বলতেছিল এক স্বৈরাচারকে সরাই আরেক স্বৈরাচারকে। আপনার মধ্যে এই সংখ্যাটা আছে যেটা না, সংখ্যা না, ইউ ক্যান টেক ইট ফর গ্যারান্টেড। কারণটা হচ্ছে যে মানে যদি আনসারুল্লাহ বাংলা টিমের চিফ ছাড়া পেতে পারে, যদি সুইডেন আসলাম ছাড়া পেতে পারে, তাহলে তারেক রহমান কেন লন্ডন থেকে আসতে পারবে না? আমি বলছি না যে মানে আমি তারেক রহমানের ভক্ত, আই ডু নট মানে এন্ডোর্স হিম, হ্যাঁ, মানে আমার অনেক রিজার্ভেশন আছে তার ব্যাপারে, কিন্তু দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে 16 বছর আন্দোলন করলো যে দলটা, সেই দলের নেতা, মূল নেতা বিজয় উল্লাসে থাকতে পারলো না। এটা তো খুব মানে এটা আশ্চর্যজনক না ব্যাপারটা? এবং এটা তো থাকা তো কোনো ব্যাপার ছিল না, এটা রাষ্ট্রপতি এক কলমের খোঁচা, মাফ করে দিলাম। হ্যাঁ, এটা কনভিকশন, এটা যে যাবজ্জীবন হইতো, যে মৃত্যুদণ্ড হইতো, তাও তো রাষ্ট্রপতির ডিসক্রিপশন আছে এটা, তাই না? শুধু মানে চিফ অ্যাডভাইজার বলবে, মানে ই করবে যে এটা করা হোক, রেকমেন্ড করা হবে, কবে রাষ্ট্রপতি মাফ করে দিবে এবং নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় চলে আসবেন। এই তো দ্যাট ওয়াজ মানে এক্সপেক্টেড, তাই না? এটা তো হলো না। এবং তারপরে দেখা গেল যে বিএনপির ব্যাপারে নানা রকম বক্তব্য, এই সেই ইত্যাদি। তো সবটা মিলে তো ইউ ক্যান টেক ইট ফর গ্যারান্টেড যে বিএনপিকে মাইনাস করা মানে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ তো এমনিতেই মাইনাস হয়ে গেছে, আবার বিএনপি তো মাইনাস। এখন ওনাদের মতো করে ওনারা একটা মানে দল গঠন করে বা যেভাবে হোক ওনাদের পছন্দের মতো একটা সরকার হবে। এবং এই যে প্রলং হচ্ছে, মানে এই যে টেরিউরটা প্রলং হচ্ছে, এইটার পিছনে তো ওটাও একটা কারণ, যে থার্ড ফোর্সকে কিভাবে মানে নার্সিং করে করে তাদেরকে। আমি একটু রতন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, যেই বক্তব্যটা কামাল ভাই বললেন যে -2 111, আপনি এভাবে দেখেন কিনা জিনিসটাকে? এটাও তো অনেকের মনে আছে, কিন্তু বাস্তবে এটা এক্সিকিউট করা খুব কঠিন। এই কারণে কঠিন যে বাংলাদেশের মতন দেশে, যেখানে বিভাজিত রাজনৈতিক মনস্তত্ত্ব, মানে মানসিকভাবে মানুষ বিভাজিত, সেখানে একটা থার্ড ফোর্স ওই এসে অ্যাপিয়ার করাটা খুব কঠিন। যে কারণে শুরুতে খুবই উন্মাদনা ছিল এর পরে, অভ্যুত্থানের পরে, যে আমরা কালকেই নতুন দল গঠন করব। তো তারপরে তারা কিন্তু একটু পিছিয়ে আসছেন, যে নতুন দল গঠন করা এত সহজ হবে না, নতুন নতুন কথা বলা যাবে, কিন্তু একটা দল গঠন করা এত সহজ হয়তো হবে না। সেটা 15 বছর ধরে যে দলগুলো মাঠে আছে তাদের বাস্তবতা ডিঙিয়ে নতুন বাস্তবতা ক্রিয়েট করা। এখন হ্যাঁ, একটা জিনিস হয়তো জনগণের মধ্যে এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সেটা হলো কি, যে এই মুভমেন্টটা ছিল উইদাউট দ্য লিডারশিপ অফ পলিটিক্যাল পার্টিস, এটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে দীর্ঘ 15 বছরের ধারাবাহিক আন্দোলন, এইটাকে মাইনাস করে কিন্তু ওই হয়নি। স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করে ঠিক, কিন্তু স্ফুলিঙ্গ পানিতে পড়লে দাবানল হবে না, সেটা তো শুকনা কাঠের উপরেই পড়তে হবে, তাই না? ফলে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে মনন জগৎটা তৈরি হয়েছিল, এবং 3টা নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে নির্বাচন বিমুখ মানসিকতা থেকে মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছিল, 2 ধরনের ধারণা। একদল ভাবতে শুরু করলেন শেখ হাসিনাকে কোনোদিন সরানো যাবে না, আর আরেক দল ভাবতে শুরু করলেন যে একে নির্বাচনের মাধ্যমে সরানো যাবে না, একে আন্দোলনের মাধ্যমেই সরাতে হবে। ফলে মানে একটা মানে অল্টারনেটিভ চিন্তা আর একটা এসেছিল। মানে পরিস্থিতিটাই এমন তৈরি হলো যে এটা ছাড়া আসলে শেখ হাসিনা সরানোর আর কোনো পথ এদেশে ছিল না। মানুষ কিন্তু এটা মনে করেছে, যে কারণে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে।
গুলি খেয়েছে। না, সেই সেম বাস্তবতা তো এই সরকারও যদি প্রলংড হয় তাহলে এই সরকারকেও তো সেই বাস্তবতা, এই শিক্ষাটা গণ আন্দোলন, যে কোনো গণ আন্দোলন, মাহবুব ভাই তো খুব ভালো জানেন, যে কোনো গণ আন্দোলন কিন্তু জনগণকে একটু আন্দোলিত করে। যেমন যাকে প্রশ্ন করা যেত না তাকে ছুঁড়ে ফেলা যায়, যেখানেই আমি কথা বলতে পারতাম না সেখানে কথা বলতে পারছি, মানুষের যে একটা সাহস সঞ্চারিত হলো, এইটা কিন্তু গণ আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। আমি একটু নাসির ভাই থেকে এই কুইক একটা রিয়াকশন নিয়ে আসি, যেটি কামাল ভাই বলার চেষ্টা করলেন যে তারেক রহমান আসতে পারছে না, তার কারণ হচ্ছে পেছনে আরেকটি ইস্যুজ হচ্ছে এই সরকারের -2 একটা প্ল্যান হয়তো উনি মনে করছেন। এটা আপনি এইভাবে দেখেন কিনা? না, আমি কামাল ভাইকে শ্রদ্ধা জানিয়েই বলি, আমি এখনো সেটা মনে করি না। কেন মনে করি না? এটা অতীতে যারা চেষ্টা করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এটা খুব বেশি অতীতের না। এখানে একটু আমি বলি, এইটা পারবে না সেটা ভিন্ন জিনিস। আমার মতে তাদের প্রাথমিক ইন্টেনশনটা এটা ছিল। ঠিক আছে, এটা কামাল ভাই যেটা বলছেন, প্রাথমিক ইন্টেনশন, কামাল ভাই চিন্তা থেকে এটা তিনি বলছেন, আমি সম্মান জানাই সেই কথা। তা আমরা যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিগত 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের মধ্যে দিয়ে, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিদেশে থেকে এই যে দলকে পরিচালনা করা, ঐক্যবদ্ধ রাখা, 15 বছরে একটা নেতাকর্মী, 2-1 দলছুট ব্যক্তি ছাড়া কাউকে নিতে না পারা, দলটা ভাঙতে না পারা, রাজনীতি একটা সঠিক জায়গায় যে আমরা আন্দোলনের মাধ্যমে ছিলাম, সেই জায়গা থেকে এই দেশে এই সব চিন্তা যারা করবে তারা আবার হয়তো ওই ইতিহাসের আস্থা করেই তাদের দিতে হবে, সেদিকে কেউ যাবে বলে আমি মনে করি না। তো আমি মনে করি যে এই সব আলোচনাকে ডালপালা ছড়ানোর আগেই এই সরকারের উচিত হবে একটা স্পেসিফিক রোডম্যাপ, এবং সেটা যত দ্রুত সম্ভব প্রকাশ পাবে যে এই দেশে কবে নির্বাচন হবে, কবে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হবে। আর তারেক রহমানের দেশে না আসার বিষয় আমি যতটুকু জানি যে আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি চাচ্ছেন কোন ব্যক্তির একক অর্ডারে না, সম্পূর্ণভাবে কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষেই তিনি দেশে ফিরবেন। আপনাদের কথা আরো শুনবো, নিতে হচ্ছে ছোট্ট বিরতি। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় প্রশ্নাতীত আস্থার চ্যালেঞ্জ, পারবে কি সরকার। আবারও ফিরছি আলোচনায়, আবারও যেতে চাই সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কামাল আপনার কাছে। আমরা প্রথম রাউন্ডে এই সরকারের গত 1-1.5 মাসের যে চ্যালেঞ্জেসগুলো, বিশেষ করে আস্থার যে চ্যালেঞ্জের কথা বলছি এবং কোন কোন জায়গায় বিচ্যুতিগুলো হয়েছে আপনি মোটামুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কিন্তু উত্তরণের তো একটা নিশ্চয়ই পথ আছে। এই রাউন্ডে আমরা একটু উত্তরণের পথ নিয়ে আলোচনাটা করতে চাই। উত্তরণ শুনেন, উত্তর ইটস ভেরি টাফ, ভেরি টাফ। এটা খুব খুব জটিল জায়গায় চলে গেছে দেশটা। যেমন ধরেন, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি এখন ইচ্ছা হয় ঢাকা ইউনিভার্সিটিতে যাই, কিন্তু আমার যেতে ইচ্ছা করে না। মানে ওখানে গেলে আমি কি দেখব, মানে মানে রাইট এট দিস মোমেন্ট ঢাকা ইউনিভার্সিটির চেহারাটা কি। এবং মানে আপনি দেখেন সমাজের প্রত্যেকটা সেক্টরে কিন্তু অল আর ডিসঅ্যাপয়েন্টিং, এখানে কোনো ইন্সপায়ারিং কিন্তু কিছু নাই। মানে যেভাবে ইসলামাইজেশন হচ্ছে সব ক্ষেত্রে আর কি। এটা কেন? মানে এটা তো হ্যাঁ, এখানে একটা, এটা কি আপনি ইসলামাইজেশন বলবেন নাকি কারেক্ট করে র্যাডিক্যালাইজেশন? হ্যাঁ, র্যাডিক্যাল ইসলামাইজেশন আবার অন্য জিনিস। আমি বলছি র্যাডিক্যাল ইসলামাইজেশন না। ধরেন যে ইসলামিক দল থাকতেই পারে, নিবন্ধিত রাজনৈতিক দল তো আছে, মডারেট ইসলামিজম, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু যেভাবে র্যাডিক্যালাইজ করতেছে, সবকিছু করতেছে, হ্যাঁ, যেমন ধরো জামাতের আমির, তার বক্তব্যগুলি সেন্সিবল, টু সাম এক্সটেন্ট সেন্সিবল, কিন্তু মানে এই সেন্সিবিলিটি কতদিন থাকবে, এটা তো মানে কৌশলও হইতে পারে, তাই না? তো এবং শুধু জামাত না, অন্যান্য ইসলামিক ফ্রন্ট যেগুলো আছে সেগুলি তো মারাত্মক ভায়োলেন্ট। এদের মামুনুল হক থেকে শুরু করে আরো নানা রকম, মানে এদের কথাবার্তা শুনলে তো মনে হয় যে এখানে কোনো লিবারেল ডেমোক্রেট বলে কেউ নাই, এখানে কোনো সেকুলার না। এই সমস্ত বিষয়কে অ্যাড্রেস করেই তো সংস্কারের রাস্তায় নিশ্চয়ই আসতে হবে। না, প্রথম কথা, কাউকে ইনক্লুসিভ যেই রাজনীতির কথা আমরা বলছি, সব সেগমেন্টকে যদি আমি আনি, আপনি তাহলে সেটা ওয়ে আউট। না, ইন নো ওয়ে ইউ ক্যান প্যাম্পার র্যাডিক্যালিজম, ইন নো ওয়ে। আপনি মডারেটিজম করেন, ইসলামের মডারেট ইসলামিজম করেন আপনি, কিন্তু র্যাডিক্যালিজম তো আপনি করতে পারেন না, ইন নো ওয়ে। এখানে পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো র্যাডিক্যাল মানে কি বলে রিলিজিয়ন নাই। হ্যাঁ, সব দেশে হচ্ছে আপনার কি বলে যে ধর্ম মানেই হচ্ছে একটা নরম জিনিস, একটা মানে আত্মার খোরাক,
ধর্ম মানে এইটা কোনো ভায়োলেন্ট কিছু না। কিন্তু ওয়ে আউটটা একটু বলতে হবে আপনাকে, ওয়ে আউটটা এখন ওয়ে আউটটা কি আছে? ওয়ে আউট তো এইটা একটা ওয়ে আউট হচ্ছে 6টা কমিশন করেছে, আর যেটা নাসির ভাই বলার চেষ্টা করলো যে যৌক্তিক সংস্কার করে তার একটা নির্বাচনের রোডম্যাপ দেয়। 6টা কমিশন করেছে, তাদেরকে 3 মাসের ভিতর রিপোর্ট দিতে বলা হয়েছে, যেই প্রয়োজন ভালো নির্বাচনের জন্য। আচ্ছা আমি বলি, এটাতে আপনি সলিউশন দিচ্ছেন, আমি বলি না এইটাই তো আমরা দেখতে পাচ্ছি সামনে। না, এটা ইট ইজ নো সলিউশন, এটা কোনো সলিউশন না। কারণ ধরেন আপনি সংস্কার করলেন, এই সংস্কারগুলো তো আপনার ইলেক্টেড পার্লামেন্ট দ্বারা র্যাটিফাইড হতে হবে। তাহলে যারা ক্ষমতায় যাবে, বিএনপি যাক আর যেই যাক, তারা যদি র্যাটিফাই না করে তাহলে তো এটার কোনো মূল্য থাকলো না। হ্যাঁ, তো আমি যে কারণে প্রথমেই বললাম যে পলিটিক্যাল কনসেনসাসটা হচ্ছে সবচেয়ে বড়। আপনার কনস্টিটিউশন বলেন বা সংস্কার বলেন, এগুলি কোনো মূল্যই নাই বাংলাদেশে। হ্যাঁ, কোনো মূল্য নাই এগুলোর। যে দল ক্ষমতায় থাকবে সেই দল কি মনে করতেছে, সেই দল কি মিন করতেছে, তার উপর নির্ভর করবে যে রাষ্ট্র কিভাবে চলবে। তারা প্রয়োজন মতো সবকিছুই সংশোধন করবে, সবকিছুই নিজেদের মতো করে সাজাবে। হ্যাঁ, তো সেই দলটার উপর তো সব কিছু নির্ভর, যে দল ইলেক্টেড হয়ে গভর্নমেন্ট ফর্ম করবে। আপনি সংস্কার করে দিন, সে মানলো না, কি লাভ হলো আপনার? হ্যাঁ, তো ফলে প্রথমে আমাদেরকে একটা কনসেনসাস, আপনি যদি মানে আপনি বলতেছেন যে এক্সিট কোথায়, তাই না? এক্সিট মানে এটার ধরেন নরমালসি। হ্যাঁ, আমি এক্সিটটা বলতেছি যে এখানে যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল আছে তাদের একটা ঐক্য দরকার। হ্যাঁ, এবং দ্যাট উইল ইনক্লুড বিএনপি অলসো, কারণ বিএনপি তারা দে ক্যাশ ইসলাম, বাট না এখন তো ওই অর্থে জোটের রাজনীতি আমরা দেখছি না। না জোটের রাজনীতি বলছি না আমি, যদি জোটের রাজনীতির জায়গাতে কতগুলি কমন ইস্যুতে আপনাদের ঐক্য থাকতে হবে। মানে এই যে প্রোগ্রেসিভ ফোর্স বা সকল যারা মানে কি বলে র্যাডিক্যাল না, যারা র্যাডিক্যাল না, কারণ এখন যে হচ্ছে কি র্যাডিক্যাল ইসলামিক ফোর্সটা কিন্তু মানে ইনক্রিজিংলি মানে এটা বড় হচ্ছে আর কি। হ্যাঁ, যেমন ঢাকা ইউনিভার্সিটি দেখুন, এটা আপনি গেলেই দেখবেন যে সব কাওয়ালি হচ্ছে, না তো গজল হচ্ছে, না তো এইটা হচ্ছে সেটা হচ্ছে, ভিসি নিজে টুপি পরে ঘুরতেছে। হ্যাঁ, তো এই যে র্যাডিক্যালিজম যে এটা চলতেছে আর কি, এইটা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, যে ঢাকা ইউনিভার্সিটি আপনার 52, 69, 71 সব কিছুতে তাদের একটা গ্লোরিয়াস রোল ছিল, সেই জায়গায় এই অবস্থা হয়ে গেছে। তাহলে বাকি জায়গাগুলি কি আপনি বুঝতে পারেন? ঢাকা ইউনিভার্সিটি আমি একটু রতন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ওয়ে আউটের কথা বারবার আমরা বলছি, যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা রাজনৈতিক সরকারের কাছে যদি আপনি ক্ষমতার পালাবদল ঘটে, সেই ওয়ে আউটের জন্য আসলে কি করণীয় এই মুহূর্তে? কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে মানুষের মধ্যে আস্থার জায়গাটা আনতে হবে, যে ক্ষমতায় যে যাক সে আর দায়হীন দুর্বৃত্তপনা করতে পারবে না, একটা অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু সেটা তো কামাল ভাই তো সেগুলোকে বলছেন যে এই সংস্কার কিছুই না, রাজনৈতিক ঐক্য দরকার। ঠিক, আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডে তো 3টা ঘটনা এরকম দেখলাম। আইয়ুব খান একটা ডিকেড অফ ডেভেলপমেন্ট করেছিল, 10 বছরের মাথায় তিনি কিন্তু উচ্ছেদ হয়েছেন। এরশাদ 9.5 বছরের মাথায় উচ্ছেদ হয়েছে, আর 2014 সালের ওই নির্বাচন করার পরে 10 বছরের মাথায় শেখ হাসিনাও উচ্ছেদ হলো। ফলে মানুষ কতদিন টলারেট করে? আমরা কিন্তু একটা টাইমলাইন জানি, অন্তত 10 বছরের একটা টাইমলাইন জানি। ইভেন আপনি যদি ভারতেও দেখেন, বিজেপি আসার 10 বছরের মাথায় কিন্তু বিজেপি কিন্তু এখন আগের মতো ওই জায়গায় নাই। এখন বিজেপিকে এখন চিন্তা করতে হয় অনেক কিছু। ফলে মানুষের মতকে একদম উপেক্ষা করে টিকে থাকাটা খুব সহজ ব্যাপার হবে না, 1। 2 নম্বর হচ্ছে মানুষের কিন্তু এই আন্দোলন কিছু জিনিস মানুষের দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছে, কিছু জিনিস দেখতেও শিখিয়েছে। একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে যদি ক্ষমতার সঙ্গে দুর্নীতি যুক্ত হয়। তাহলে কি হয়, ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার, কিভাবে একটা দুর্নীতি চক্রের মধ্যে ঢুকে যায়। ফলে এইটার ব্যাপারে মানুষ যেমন কনসাস হবে, ঠিক তেমনি প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা এত বিপুল বিত্ত বৈভবের মালিক হলেন, তাহলে তারা কেন জবাবদিহির মধ্যে আসবেন না? পুলিশ কেন জবাবদিহির মধ্যে আসবে না? এই জিনিসগুলো মানুষের কিন্তু চাওয়ার মধ্যে তৈরি হয়েছে, চাওয়া। এর আগে তো মানুষ ভেবেছিল যে আওয়ামী লীগকে এই 30 বছরেও ক্ষমতা থেকে সরানো যাবে না, সেই জায়গা থেকে মানুষ এখন কিন্তু ভেবেছে। ফলে এইটাকে কিন্তু হিসাবে দিতে হবে। আমরা মনে করি এইটাকে মাথায় রেখে কোথায় কোথায় সংস্কার হতে পারে, এই সংস্কার কে করবেন। একটা কমিশন হয়েছে, 6টা কমিশন, তারা সুপারিশ দিতে পারেন, কিন্তু সেই সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব তো রাজনৈতিক দলের। এই কামাল ভাই তো ঠিকই বলেছেন যে এটা তো একটা পার্লামেন্টের মধ্যে দিয়ে আসতে হবে। পার্লামেন্ট দুর্বল হোক, পার্লামেন্ট ল্যাংড়া খোরা যাই হোক, অনুমোদনই পার্লামেন্টেই দিতে হবে। ফলে সেই পথে আমাদের যেতে হবে। সেই ক্ষেত্রে যদি এরকম আবার দাঁড় করানো যায় যে নির্বাচনকে আমরা 3M এর কবজা থেকে মুক্ত করতে পারি কিনা, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই 3টা থেকে যদি মুক্ত করার একটা উদ্যোগ যদি এইখানে থাকে,
আর একটা কথা ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার, নিশ্চয়ই। এইটাকে যদি মানুষের কনসিয়াসনেস এবং নিয়ে আসা যায় যে তাহলে কি হবে, দুই দিন পর তো শিয়া সুন্নি বিরোধ লাগবে, তারপরে হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা হবে, এরকম হবে। তা এগুলোকে আমরা চাই। ফলে ধর্মের যে একটা নৈতিক দিক আছে, ধর্মের যে একটা শুভ দিক মানুষের আছে। কাছে বলে না একটা মানুষ বিশ্বাস, এবং যেটা বললেন যে বিশ্বাস আস্থা পেতে চায়, একটা ভরসা নরম করতে জায়গা চায়, আছে, নাজুক জায়গা। সেই জায়গায় কি তার দানবীয় রূপ দেখবে? জি। তা মানুষ দেখবে না। নাসির ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে ওয়ে আউটটা কি আসলে, কারণ যদি ভালো নির্বাচন দিয়ে একটা যদি এক্সিটও নেয় এই সরকার, তাহলে এই মুহূর্তে আসলে করণীয়গুলো কি? আর আস্থার চ্যালেঞ্জ যেটা আপনাদের চেয়ারম্যান বলেছেন, যে সেইটা আসলে প্রমাণ করতে আসলে কি করণীয় সরকারের? দেখুন, প্রমাণ করার জন্য কাজ দরকার। প্রমাণ করার জন্য আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেক ভালো বিজ্ঞানী, অনেক অর্থনীতিবিদ, আপনার লেখা থাকতে পারে, আপনি বড় বড় বই থাকতে পারে, কিন্তু আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আপনার কাজের মাধ্যমে বোঝাতে হবে যে আপনার অ্যাকশনটা কি হচ্ছে। তো সেটা করতে অতটুকু আমরা দেখতে পাচ্ছি, সেটা তো প্রশ্নের মধ্যেই। আমি মনে করি যে এই ওয়ে আউটটা করতে হলে যত দ্রুত সম্ভব একটা প্রাথমিক সংস্কার, এবং সেটা যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দূষর ছিল, এই তাদেরকে বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে খুব দ্রুতই একটা আলোচনা গভর্নমেন্টের করা উচিত। এবং প্রয়োজনে যদি এটা, আমার এটা ব্যক্তিগত মতামত, আমার দলের না, আমি এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারি, যে এই ধরনের বড় একটা সংস্কার করার জন্য যে রাজনৈতিক সংশ্লিষ্টতা দরকার, সেই ক্ষেত্রে এই সরকারটা জাতীয় সরকার হতে পারে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয় করে। কারণ ইতিমধ্যে আমরা বিভিন্ন ভাবেই অনেক নামও শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে শুনছি, কেউ বলে এনজিওগ্রাম সরকার, কেউ বলে শিশু সরকার, কেউ বলে বিদ্বেষ সরকার, এগুলো তো হচ্ছে। তো এই কথাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের যেটা দরকার, আমি মনে করি যে সরকারের একটা অ্যাকশন প্ল্যানে যাওয়া উচিত খুব দ্রুত, এবং ওয়ে আউটটা সকল রাজনৈতিক দলের সমন্বয়ের মাধ্যমে যেটুকু সংস্কার প্রয়োজন। আমি বারবার একটা কথা বলছি যে যতটুকু সংস্কার প্রয়োজন, এখন আপনার কোনটুকু সংস্কারের ম্যান্ডেট আপনার আছে, সেইটা আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনার শোনা উচিত, এবং আপনি যেটুকু সংস্কার করবেন সেটুকু রাজনৈতিক দলের কাছে শুনতে হবে, এবং রাজনৈতিক দলের নেতৃত্বে কোন সংস্কারটুকু হবে সেটাও আপনাকে নির্ধারণ করে ওর বাইরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে সমগ্র বাংলাদেশের 10 বছর লাগিয়ে সকল সংস্কার আপনি করে দিবেন, পরে রাষ্ট্র চালাবে, এটা ঠিক না। আর আপনার বিএনপি ইতিমধ্যেই, আমরা তো প্রায় 5 বছর আগে আমরা 31 দফা দিয়েছি, সেখানে রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এটা সকল কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং আমরা এটা আমাদের দলের পক্ষ থেকে সে সংস্কার আমরা বলেছি যে বিএনপি নির্বাচিত হলেও আমাদের ভবিষ্যৎ চরিত্রটা কি হবে। সো এখানে আমরা প্রশ্নাতীত ভাবেই আমাদের সংস্কার তুলে ধরেছি। যদি মনে করে এই সরকার বা ছাত্র প্রতিনিধি বা সকল শ্রেণী পেশার মানুষ আরো সংস্কারের রূপরেখা দরকার, আরো সংস্কার অ্যাড করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। তবে সেই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, মানুষ যেখানে সন্দেহের চোখে নিবে, প্রশ্নের সম্মুখীন হবে, সেই পর্যন্তই আমাদের সমর্থন আছে। ওই প্রশ্নের পরে কিন্তু আমাদের সমর্থন নাই। আমরা মনে করি যত দ্রুত সম্ভব একটি রাষ্ট্র চলবে রাজনৈতিক নেতৃত্বে, এবং এই রাষ্ট্রের যে বড় রাজনৈতিক দল, আমরা বিএনপি দীর্ঘ 15 বছর, আমরা 15 বছর না, কিন্তু আমরা বলবো 18 বছর 111 সময় থেকে বিএনপির উপর নির্যাতন শুরু হয়েছে, সেই -2 ফর্মুলা থেকে শুরু হয়েছে। সেই 18 বছরে আমাদের যে ত্যাগ, আমাদের নেত্রীর একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তিনি তার ভাইয়ের মৃত্যু, তার মা অসুস্থ, তিনি দেশে আসতে পারেন নাই, আমাদের নেত্রীকে একটা চিকিৎসা দেওয়ার জন্য আমরা বাইরে পাঠাতে পারি নাই, আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আমরা প্রায় 50 আমাদের প্রায় 50 লক্ষ আমাদের আসামি, আমরা 50 লাখ মামলা। তো এই যে মামলা, এই যে নির্যাতন, এই সকল নির্যাতনের একটা টিপ অফ দ্য পয়েন্ট যেটা হয়েছে, যে একটা আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের যেহেতু একটা রেজিমের পতন হয়েছে, আমরা মনে করি যে সেই জন আস্থা যাতে বজায় থাকে, এবং সেই জনগণের যে আস্থা, আমাদেরও যে চাহিদা, আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের ত্যাগের, আমাদের যে বলার চেষ্টা করছেন যে অ্যাকশনে এটা প্রমাণ করতে হবে, মনে করি সেটা যত দ্রুত সম্ভব এই সরকার সেই জন আস্থার দিকে যাবে। কামাল ভাই, আমি একটা তারেক রহমানের একটি বক্তব্য, যে এমনকি একটি ছোট বিচ্যুতিও একটি বড় প্রশ্ন উত্থাপন করতে পারে, অন্যদিকে অসতর্কতা প্রয়োজনীয় বিশ্বাসকে দুর্বল করতে পারে, এবং জাতির শক্তির মূলে থাকা ঐক্যকে ভেঙে দিতে পারে। এটা বিএনপি চেয়ারপারসন বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তার মানে ওনার বক্তব্যের মধ্যে একটি বিষয় কিন্তু পরিষ্কার, যে এখনো পর্যন্ত একটি ঐক্যের জায়গা কিন্তু আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, মানে যে ঐক্যের কথা আপনি বলছেন, সেই ঐক্যর কিছু বাস্তবতা কি আছে আপনার মনে হয়?
শুনেন, তারেক রহমান, আমি বলছি তারেক রহমান এখন যেগুলি বলতেছেন, দিজ আর অল মেয়ারলি স্ট্র্যাটেজিক স্টেটমেন্টস, এগুলি কৌশলগত ব্যাপার। উনি যে মানে কি বলে যে ফ্রম কোর অফ হার্ট এই গভর্নমেন্টকে সময় দিচ্ছেন, আমি এটা মনে করি না। ইট ইজ এ ট্যাকটিক। উনি জনগণের, পাবলিকের সেন্টিমেন্টে তার পক্ষে নিয়ে যেতে, দেখেন আমি কত নর্মাল, আমি কত স্বাভাবিক, আমি কত রিজনেবল, হ্যাঁ, এটা উনি দেখাচ্ছেন যাতে ওনার জনপ্রিয়তা বাড়ে, উনি এবং ওই জনপ্রিয়তাকে উনি ক্যাশ করতে পারেন। এইটা কোর অফ হার্ট না, কারণ এটা শুনেন, পলিটিশিয়ানদের আলটিমেট গোল কি? টু অকুপাই পাওয়ার, তাই না? যত দ্রুত সম্ভব রাষ্ট্র ক্ষমতা দখল করা। তো উনি যেহেতু লেট করছেন, হ্যাঁ, তার মানেটা হচ্ছে উনি স্ট্র্যাটেজি নিছেন যে আমি প্রথমে আমি বিশ্বাস, আমি যদি এভাবে বলি, ডিব্রিফিং করি আপনাকে, উনি স্ট্র্যাটেজির বাদই দিলাম, উনি যদি এভাবে, কারণ যেই বাস্তবতার মধ্যে দিয়ে এই রেজিমটা চেঞ্জ হয়েছে, উনি তো নিশ্চয়ই মানে খুবই বাচ্চাও তো বলবে না যে কালকে আমি ক্ষমতা চাই, এটা তো খুবই বেসিক জিনিস, এটার জন্য তার স্ট্র্যাটেজি না কালকে ক্ষমতা, উনিও তো একটা বেসিক টাইমলাইন বোঝেন নিশ্চয়ই। হ্যাঁ বোঝেন, এবং এটা কোনোভাবেই ইট শুড নট এক্সিড 1 year। মানে যদি তারেক রহমানের সাইকোলজিটা যদি আমি ধরি, মানে আমার সাইকোলজি, তারেক রহমানের সাইকিটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে এটা নট এক্সিডিং 1 year। হ্যাঁ, কিন্তু উনি তো দেখতেছেন যে 1 year এটা হবে না। 1 year যেহেতু এটা হবে না, তাহলে ওনাকে কি করতে হবে? পপুলার সেন্টিমেন্টটা তার পক্ষে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তাকে এমন একটা জায়গায় দিতে হবে যে হ্যাঁ, হি ইজ এ লিডার, হ্যাঁ, এই যে ভিশনারি লিডার, এবং তার মধ্যে কোনো নাই, কি বলে যে ক্ষমতার আকাঙ্ক্ষা নাই, এবং তার মধ্যে কি বলে যে ওইটা কি কোনো যৌক্তিক সংস্কার সবগুলোই দল হিসেবে, এবং একটা অ্যাকসেপ্টেবিলিটি, কারণ তারেক রহমানের তো কিছু অ্যাকসেপ্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, এটা তো ঠিক। মানে ধরেন যে এটা আপনি কিছু মাইন্ড করেন না, এই যে গ্রেনেড অ্যাটাক থেকে শুরু করে এই নানা রকম, এই যে হাওয়া ভবন থেকে শুরু, নানা কারণে তার তো কিছু ইমেজের ক্ষতি হয়েছে, এবং এই ইমেজটাকে তো রিবিল করতে হবে। এই ইমেজটাকে রিবিল করতে গেলে তো আপনাকে একটা নর্মাল অ্যাটিটিউড নিতে হবে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু করলে তো হবে না। তো এই নর্মাল অ্যাটিটিউডের জোর কারণেই উনি এই ধরনের খুব শুভ বুদ্ধির পরিচয় দিচ্ছেন, আমি বলবো দিস আর অল গুড উইল, হ্যাঁ, এবং তার জনপ্রিয়তা বাড়ছে। মানে মানুষ তো শুনেন, মানুষ তো রেটরিক পছন্দ করে, মানুষ কি বলে যে পপুলার সেন্টিমেন্ট দ্বারা মানুষ হয়, তো মানুষের জনপ্রিয়তা বাড়ছে, এবং এটাকে উনি একসময় ক্যাশ করবেন। তো আমার কথা হচ্ছে, দেখেন মানে যে জায়গায় দেশ চলে গেছে, এখান থেকে এটাকে রিপেয়ার করা খুব কঠিন। এটা রিপেয়ার করা ইটস এ ভেরি জাইগান্টিক টাস্ক। আমি খুবই হতাশাবাদী, হ্যাঁ, যে জায়গায় চলে গেছে, এবং যেভাবে ওই যে আপনার কথা র্যাডিক্যালিজম, যেটা মানে ইসলামিক র্যাডিক্যালিজম যেটা বাড়তেছে, এইটা প্রোগ্রেসিভ ফোর্স এটাকে কমব্যাট করতে পারবে আমি মনে করি না। মানে ইন নিয়ার ফিউচার, হয়তো ভবিষ্যতে 10-12-15 বছর পরে যদি মানুষের বোধোদয় হয় তখন একটা হইতে পারে, কিন্তু নিয়ার ফিউচার এটাকে কমব্যাট করা খুব কঠিন। এবং এইটা পলিটিক্যাল পার্টিগুলি, যে রতন ভাই আছে বা বিএনপি আছে বা অন্যান্য ওই যে ধরেন যে কিছু লেফটিস্ট আছে, আছে, এরা কিভাবে এটা মোকাবেলা করবো আমি জানি না। হ্যাঁ, দেখেন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি মিডিয়ার লোক হয়ে আমি বলতেছি যে মানে আমার সতীর্থরা যে আজকে যে ভূমিকায় নামছেন, এটা কোনোভাবেই আমি এন্ডোর্স করতে পারি না। হ্যাঁ, এই যে সব কিছুই যে কোনো মানে জনগুরুত্বপূর্ণ জিনিসগুলো আজকে মিডিয়াতে আমরা পাচ্ছি না, বা পাচ্ছি যেভাবে আপনার ছাত্রদের আন্দোলনে যে যখন ছাত্ররা একের পর এক যারা নিহত হচ্ছিলেন, তখন যেভাবে জিনিসগুলো আনা হচ্ছে, কিন্তু এরপর 5ই আগস্টের পরে কোনো কিছুই মানে অ্যান্টি ইন্টারিম গভর্নমেন্ট কোনো কিছুই, কিন্তু একটা রুটিন জার্নালিজম দেখছেন আপনি। এটা রুটিনে আমি একটা লিখছি যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, ডজনে ডজনে জন্মাচ্ছে মোজাম্মেল বাবু। তো এই যে আমি একটা লিখছি আর কি, এটা একটা আমি পোস্ট দিছি একটা, তো সবটা মিলে তো ইটস এ ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন। হ্যাঁ, এটা নাথিং, মানে এখানে কোনো মানে স্টিল ধরেন, এটা তো ধরেন আপনি খুব ক্রিটিক্যাল একটা বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু এটাও তো বাস্তবতা যে গত 15 বছরের রিয়ালিটিকে আপনাকে ক্লিন আউট করতে হলেও আপনাকে কিছু সময় তো লাগবে। দিস ইজ জার্গন, আই ডোন্ট বিলিভ ইট। ওকে, শুনেন, এইটা হচ্ছে এক্সকিউজ। 15 বছরের জঞ্জাল দূর করা এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমরা কি হয়েছি কতগুলি রেটরিক আমরা মানে বলি আর কি, হ্যাঁ, এই যে
মানে আমার স্ট্যান্ডটাকে জাস্টিফাই করার জন্য আমি কিছু নিশ্চয়ই। এক্সকিউজ বাইর ওকে, করি। এটা কোনো বিষয় না। একদম শেষ মিনিট শুনতে চাই। না, একটা হলো কি হতাশার উনি খুবই হতাশা নিয়ে হতাশার মধ্যে শেষ করলেন। দুটো জিনিস থাকে, আশা যখন হত হয়, তারপরে একটা আশা ছিল, এটা হত হয়েছে। হ্যাঁ, তাহলে আশা কিন্তু মরে না। যেমন 71 সালে যে আশা নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, 52 বছরে কি তা পূরণ হতে দেখেছি? দেখি নাই তো। মানুষকে আশা ছেড়েছে নিশ্চয়ই না। 90-এ যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। মানুষকে লড়াই ছেড়েছে, বরঞ্চ 24-এ আরো অনেক বেশি শক্তি নিয়ে এসে নেমেছে। ফলে একটা হতাশা কিন্তু আবার নতুন আশার জন্ম দেয়। ফলে আমরা মনে করি যে বারবার এরকম ঝাপটা আসবে, আকাঙ্ক্ষাগুলো মার খেয়ে যেতে থাকবে, সেখান থেকে আবার সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং আসলে। একটা জিনিস শুধু আমি সম্ভাবনার কথাটা বলে শেষ করি, রেডিক্যালিজমের কথা যতই বলুন, হাজার হাজার নারীরা রাস্তায় নেমেছিল না? নিশ্চয়ই, নিশ্চয়ই। এই নারীরা, তাদেরকে বললেই কি তারা ঘরে ফিরে যাবে? তারা তো আন্দোলনের পথে পরীক্ষা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অশ্রু দিয়েছে, সাথীর সঙ্গে সে লড়াই করেছে। এখন বললেই হবে যে ঘরে চলে যাও? নিশ্চয়ই। ফলে এত সহজ হবে না। জি, রাসেল ভাই, শেষ মন্তব্য। শেষ মন্তব্য হচ্ছে যে হতাশ না আশা, আশাবাদী? আমরা আশাবাদী, কারণ আমরা তো 15 বছর আশা নিয়েই আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি মনে করি যে ভাই যেটা বলেছে, তারেক রহমান নিঃসন্দেহে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একজন নেতা, এটা প্রমাণিত। কারণ যতবার আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ 5% ভোটারও বাংলাদেশের ভোট কেন্দ্রে যায় নাই। এবং বিএনপি দল হিসেবে এখনো এত নির্যাতনের পরেও আমরা সুন্দরভাবে এই দলটাকে যে ভাঙনের অবস্থা থেকে কোনো জায়গায় যে আমরা করতে পারি না, নির্যাতন সহ্য করে মাথা তুলে দাঁড়িয়েছিলাম, এটা তারেক রহমানের অবদান। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা। আর যেসব মামলা টামলা, এগুলো ওনার নাম ছিল না, আওয়ামী লীগ কীভাবে এসে সেই নামগুলো ঢুকেছে আপনারা সকলে জানেন। তা আমি যেটা আপনি কোনটা যেন মানে জিজ্ঞেস করলাম যে আপনি আশাবাদী কিনা এই চ্যালেঞ্জ? খুবই আশাবাদী, এবং এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে অভ্যস্ত। লেট আস সি। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এ পর্যন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরটিভির সঙ্গে থাকবেন।